প্রফুল্লচন্দ্র রায়ের আজকে আমরা যে ১৬৫তম জন্মবার্ষিকী পালন করছি, তার পেছনে মূল কারণ হচ্ছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি আমাদের একজন বাঙালি বিজ্ঞানী, তার সবচেয়ে বড় পরিচয়। এবং শুধু বিজ্ঞানী না, তিনি বিজ্ঞানের সাথে সাথে ছিলেন একজন মানবতাবাদী, সমাজসেবী, তিনি কবি, এবং সেই সাথে সাথে তিনি দার্শনিক। এখন আজকের প্রজন্মের যারা ছেলেমেয়েরা বা স্কুল কলেজের ছেলেমেয়েরা, আমাদের কাছে এই যে সমস্ত আমাদের ভারতীয় বা বাংলার যে সমস্ত মনীষীরা বা বিজ্ঞানীরা ছিলেন, কারণ এদের সময়সীমা তো আজ থেকে প্রায় ১৫০ বছরের কাছাকাছি, তারও আগে। তো সেই সময়কার মনীষীদের সম্পর্কে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কিন্তু পরিচিতি নেই। এবং এটা বলতে খুব খারাপ লাগে যে এখনকার দিনের ছেলেমেয়েরা হয়তো রাজনৈতিক দিক থেকে উদাসীন, কিন্তু ভারতবর্ষের ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে ঐতিহ্য এবং ভারতীয় বিজ্ঞানের যে একটা সুবর্ণময় যুগ আমরা অতিক্রম করে এসেছি, সেটাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। এবং এটা যদি ছেলে মেয়েদের মাঝখানে আমরা প্রচার করতে পারি, তাহলে বিজ্ঞানের যে চেতনা এবং বিজ্ঞানের যে মানসিকতা, সেটা বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে সেটা অধিক মাত্রায় জাগরুক হবে এবং তার বিজ্ঞানের প্রতি অধিকতর আগ্রহী হয়ে উঠবে। এখন আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন বা এটা প্রত্যেকেই জানেন, আপনারা বা ধরেই, এটা হচ্ছে যে উনি যে সময়তে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ভারতবর্ষ স্বাধীন দেশ ছিল না, তখন ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। ভারতবর্ষ তার অধীনস্থ একটা কলোনি ছিল। এখন খুব স্বাভাবিকভাবে বিজ্ঞান এবং প্রযুক্তির যে বিকাশ, সেই বিকাশ বলতে সাধারণত পশ্চিম সভ্যতার যে বিজ্ঞানের প্রযুক্তি বা তার যে বিকাশ, সেটাকে বোঝানো। কারণ ভারতবর্ষের অথচ ভারতবর্ষের সেই কি বলবো জব থেকে শুরু করে শস্য থেকে শুরু করে এবং আমাদের অন্যান্য যে সমস্ত বৈদিক যুগের যে সমস্ত পুরনো দিনের যে সমস্ত আমরা বিজ্ঞানীদের কথা বলছি, আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে কিন্তু এখন বর্তমান প্রজন্মের কাছে সেইভাবে কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে না। এখন ওনার জন্ম ছিল অবিভক্ত বাংলাদেশে, কিন্তু ওনার যে শিক্ষা দীক্ষা সেটা ছিল মূলত কিন্তু কলকাতা। তো কলকাতাটা আগে একটু ডিটেলসে বলছি না, এই জায়গায় আপনারা জানেন যে কলকাতাতে তিনি যখন স্কুলে এসে ভর্তি হলেন, খুব সম্ভবত রেয়ার স্কুলে, তার অল্পদিনের মাঝে তার কিন্তু প্রচন্ড শারীরিক একটু বিরক্তি হয়, খুব সম্ভবত আমার বাইরে হয়েছিল এবং পেটের অসুস্থতার কারণে তিনি তখন কলকাতাকে ছেড়ে আবার তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। এবং তার যে পৈতৃক বাড়ি বা তার যে বাবা পৃথিবীতে, তিনি নিজে খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, জমিদার ফ্যামিলির লোক। এবং তার যে ব্যক্তিগত গ্রন্থাগার, সেই গ্রন্থাগারে প্রচুর আধুনিক বিজ্ঞানের উপরেতে এবং ইউরোপীয় সাহিত্যিকদের এবং ইউরোপীয় বিজ্ঞানীদের প্রচুর বই ছিল। খুব অল্প বয়সে সেই সমস্ত বইগুলো এই আচার্য প্রফুল্লচন্দ্র তিনি পড়ার সুযোগ পেয়েছিলেন। এখন তার ফলে বিজ্ঞানের প্রতি যে আগ্রহ বা চেতনা, সেটা কিন্তু তার বেড়ে যায়। এবং পরবর্তীকালে আপনারা অনেকেই জানেন যে তিনি প্রেসিডেন্সি কলেজে পরবর্তীকালে ভর্তি হয়েছিলেন এবং তার পরবর্তীকালে তিনি একটা স্কলারশিপ পেয়েছিলেন বিদেশ থেকে, খুব সম্ভবত, এবং তিনি বিদেশে পড়াশোনা করার জন্য বাড়ি যান। এবং সেখানে যাওয়ার পর তার সবচেয়ে যেটা মানে খুব গুরুত্বপূর্ণ যেটা বিজ্ঞানের আবিষ্কার, সেটা কি জানা, সেটা ওই আপনার এইটা হচ্ছে তার সবচেয়ে বড় বিজ্ঞানের আবিষ্কার। এবং এই আবিষ্কারটা সেই সময়তে পশ্চিমী দেশের বিজ্ঞানীদের কাছে তো কিন্তু আলোড়ন ফেলে দেয়। কারণ এই যে গবেষণা, এই গবেষণাটা কিন্তু এর আগে অনেক বিজ্ঞানী করার চেষ্টা করেছেন, কিন্তু কেউই এই পর্যায়ে সাফল্য অর্জন করতে পারেননি। এবং এটাই বলা যেতে পারে তার লাইফের একটা মাইলস্টোন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ঠিক আছে, আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, আমি শুধুমাত্র প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে এই কথা বলতে চাইছি।
আচার্য সম্পর্কে। এই আচার্য নামটা দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এবং এই আচার্য প্রফুল্লচন্দ্র তার সবচেয়ে কতগুলো বড় অবদান করছে যে তিনি শুধুমাত্র বিজ্ঞানী না, সেই বিজ্ঞানের আবিষ্কারটা মানুষের সাধারণ জনগণের কাজে কি করে লাগানো যায়। এবং আমরা বাঙালিরা সাধারণত অনেকটা বাণিজ্যবিদ, আমরা পশ্চিমী দ্রব্যের উপরে অনেকটা বেশি নির্ভরশীল। এবং তার সবচেয়ে বড় অবদান যে কলকাতার বুকে আমাদের পশ্চিমবাংলাতে, সেখানে তিনি বেঙ্গল কেমিক্যালস, যেটাকে আমরা বলি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেটাকে তিনি প্রতিষ্ঠা করেন। এবং সেখানে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তৈরি হয়। আমরা তো এখনো পর্যন্ত সেই সমস্ত ফিনাইল থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, ন্যাপথালিন থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন প্রোডাক্টস কিন্তু আমরা এখনো পর্যন্ত ব্যবহার করি। এবং এগুলো কিন্তু আমরা জানি না যে এইটা প্রতিষ্ঠা যিনি করেছিলেন তিনি আমাদের একজন বাঙালি এবং ভারতীয়। এবং সবচেয়ে লক্ষ্য করার বিষয় যে তিনি সেই সময়তে তো এই বাংলা মাধ্যমে পড়াশোনা প্রথমত বিজ্ঞানের ছাত্রছাত্রী পাওয়াই যায়। তিনি প্রথম যেটা অনুভব করেছিলেন সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের মধ্যে লেখাপড়াকে শেখাতে গেলে সেখানে বিজ্ঞানের বইগুলোকে মাতৃভাষা বাংলাতে হতে হবে। এবং তিনি বেশ কিছু বই তিনি নিজে বাংলাতে লেখেন। এবং তার সবচেয়ে বড় যেটা কৃতিত্ব সেটা হচ্ছে যে তিনি তো মূলত, আমরা অনেকেই বলি যে তিনি হচ্ছেন ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি, অর্থাৎ ভারতের যে রসায়নবিদ্যা, সেই রসায়নবিদ্যার জনক হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো এই যে ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি, আমাদের ভারতের যে কেমিস্ট্রির যে ইতিহাস, হিস্ট্রি অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি, সেইটার উপরে তিনি বিখ্যাত গ্রন্থ লেখেন। এবং সেই গ্রন্থটার নাম শুনেই বুঝতে পেরেছেন যে সেটা মূলত কেমিস্ট্রির পিওর বই বললে ভুল হবে, রসায়নের উপরে বই বললে ভুল হবে। আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য থেকে প্রাচীন যুগ থেকে কিভাবে রসায়ন শাস্ত্রের বিকাশ ঘটেছে তিনি সেই বিষয়টাকে তুলে ধরেন। খুবই ইন্টারেস্টিং বই, অনেকটা পলিটিক্যাল বই। এবং সেটা দুটো ভলিউম আছে। আমাদের বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির গ্রন্থাগারে যদি কেউ খুঁজেন হয়তো দেখবেন এখন পর্যন্ত সেই দুষ্প্রাপ্য বই এক কপি হয়ে গেছে। এবং তিনি আত্মচরিত, তার নিজের যে বায়োগ্রাফি, তিনি সেটাও লেখেন। এবং এগুলো খুবই, এবং মূলত এগুলো কিন্তু কেমিস্ট্রির উপর। এবং কেমিস্ট্রিটাকে শুধুমাত্র বিজ্ঞানের খাতাতে নয়, বিজ্ঞানের কাগজে কলমে পড়লাম তত্ত্ব দিক থেকে তৈরি হয়। আমরা বলি যে বিজ্ঞানটাকে ছেলে মেয়েদের মধ্যে ব্যবহারিক দিক থেকে কি করে শেখানো যায়, এটার জন্য তার খুব গুরুত্ব ছিল। তিনি নিজে এই যে সমস্ত গাছপালা লাগানো, উদ্ভিদ, আমরা এখন উদ্ভিদ বিজ্ঞান করতে একটা আলোচনা করি, আমরা বনসৃজনের কথা বলি, গাছ লাগানোর কথা বলি, উনি নিজে গাছ চিনতেন এবং ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতেন যে গাছের নাম ডাকে, সেই গাছগুলোকে চেনানো। এবং এই গাছ, এই যে ভেষজ, সেইগুলো থেকে যে আমাদের ভারতে যে ভেষজ উদ্ভিদের যে একটা জন্মভূমি, ক্ষেত্রভূমি, পূর্ণভূমি, এটার থেকেই যে আমাদের চিকিৎসা শাস্ত্র অনেক বেশি উন্নত হতে পারে, এটা কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র তিনি আবিষ্কার করেছিলেন, বা এটা তিনি অনুপ্রাণিত করেছিলেন ছেলেমেয়েদেরকে। এবং ছেলেমেয়েদেরকে বলেছিলেন যে হাতে নাতে কিন্তু এগুলোকে শিখতে হবে। আর তার আরও একটা অবদানের কথা আমরা আজকে অস্বীকার করলে ভুল হবে, এই যে আমরা এখনকার দিনে নেচার ক্লাব বলি, তো নেচার ক্লাব, প্রকৃতি দেখা, গাছপালা লাগানো, প্রকৃতি প্রেম, পরিবেশ চেতনার কথা বলি। এই পরিবেশ চেতনাই বলুন, নেচার ক্লাব বলুন, তার উদ্যোগটা কিন্তু এই আচার্য প্রফুল্লচন্দ্র। আর আরেকটা অবদানের কথা খুব সংক্ষেপে আমি না বললে চলে না, সেটা হচ্ছে যে তিনি সবচেয়ে বড় পরিচয়, তিনি শুধুমাত্র বিজ্ঞানী নন, তিনি তো সুদীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছেন, প্রায় 40 বছর ধরে। এবং তার মূল লক্ষ্য ছিল ছেলে মেয়েদেরকে বিজ্ঞানমুখী করা। এবং সেখানে চন্দ্রগ্রহণ কেন হয়, সূর্যগ্রহণ কেন হয়, এবং তার পেছনে রাহু কেতুর যে কোনো ধরনের কি ধরনের ভূমিকা আছে, এখানে কুসংস্কার নয়, তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। এবং একটা বহু প্রচলিত দেখবেন আপনি এখন বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বেড়ায়, যে আমি ছেলে মেয়েদেরকে অনেক করে পড়ালাম, বোঝালাম যে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ কেমন করে হচ্ছে, তারা অনেক বুঝলো, তারা ঠাট নাড়লো, তারা ভাবটা দেখালো যে আমরা সব বুঝে গেছি। কিন্তু বাড়িতে ফিরে গিয়ে যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে, কেউ সে শাঁখ ফুটছে, কেউ ঘন্টার ধ্বনি দিচ্ছে, যে এ বললে বোধহয় বিপদ থেকে মুক্ত হবে। তো এই আফসোসগুলো ছিল, বিজ্ঞান জানা আর বিজ্ঞানের চেতনাটা ছেলে মেয়েদের মধ্যে জাগরুক করা, এটা অনেক শক্ত। তিনি সেই কঠিন কাজটাতে তিনি হাত লাগিয়েছিলেন।
এবং আরেকটা ঘটনা বলে শেষ করি, সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের লেখাপড়া শেখা, গরিব ঘরের ছেলে মেয়ে তারা লেখাপড়া শিখতে পারছে না, বিশেষ করে বাংলাদেশে থেকে। তিনি তো কোঅপারেটিভ মুভমেন্ট করেছিলেন, ওটা মাঝখান থেকে রুটি কোঅপারেটিভ মুভমেন্ট দেখবেন যে এখন তো কোঅপারেটিভ ব্যাংক খুলে এই কোঅপারেটিভ ব্যাংকের কনসেপ্ট বা ধারণা সেখানে তো এখন তো দেখছেন যে আমাদের ইংলিশ গ্রামীণ ব্যাংক নিয়ে কত মাতামাতি সারা পৃথিবীর প্রতি তার এক ধরনের একটা নাম বা উত্তেজনা। কিন্তু এটা যে আমাদের এখানে যে প্রফুল্লচন্দ্র আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা সংক্ষেপে পিসি রায় বলি, তার যে একটা বড় অবদান ছিল এটা কিন্তু আমরা জানি না। এবং তিনি তার নিজের দেশের বাড়িতে তিনি সর্বপ্রথম কোঅপারেটিভ করেন এবং একটা 12টা। আমি স্কুলের ছেলে মেয়েদের ব্যাপারটা বলতে ছেড়ে গিয়েছিলাম। তিনি সবসময় খোঁজ রাখতেন যে কোন কোন গরিব ঘরের ছেলেমেয়েরা তারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না। এবং তিনি এটাও জানেন আপনারা যে আচার্য প্রফুল্লচন্দ্র যার কথা বলছি, তিনি কিন্তু বিবাহ করেন এবং তিনি সারা জীবনই তিনি চিরকুমার থেকে গেছেন। এবং তার যে অর্জিত অর্থ, সেই অর্জিত অর্থগুলো তিনি নিজের স্কুল খুলেছেন, তার বাবার নামে তার দেশের বাড়িতে তিনি দেবের নামে তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন। এবং যারা এই ধরনের দুস্থ অথচ মেধা, ওই কনসেপ্টটা কিন্তু আমরা ওইখান থেকে নিয়েছি, দুস্থ ছাত্র কিন্তু মেধাবী, যাদের বিজ্ঞান পড়ার ইচ্ছা রয়েছে অথচ টাকার মধ্যে বিজ্ঞান করতে পারছে না, তাদের জন্য তিনি অর্থ অনুদান করতেন। এবং তিনি সারা জীবনে যা অর্জন করেছেন এই অর্জনগুলো কিন্তু তার ব্যক্তির জন্য নয়, ব্যক্তি স্বার্থে নয়। কারণ তিনি যে তার যে শিক্ষা এবং তার যে গবেষণার যেটা মূল জায়গা, সেটা এত বেশি সারা বিশ্বে সমাদৃত হয়েছিল যে তিনি অনেক মোটা টাকার চাকরি তিনি বিদেশে থেকেই করতে পারতেন। কিন্তু না, তিনি বিদেশে থাকেননি, তিনি কিন্তু তার নিজের দেশের স্বভূমিতে ফিরে এসেছেন। এবং তার সেই বিদেশ থেকে অধীত যে জ্ঞান, সেটাকে দেশের মাটিতে কাজে লাগিয়ে সেটাকে কি করে দেশকে কি করে উন্নত করা যায়, বিজ্ঞানের চেতনাকে কি করে বিকশিত করা যায়, সারা জীবন তিনি শিক্ষকতা করে গেছেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে এই ব্যক্তিটি মানে এত ভার্সাটাইল, তার বিভিন্ন দিকে তার বুদ্ধি, মানে ভারতবর্ষ তখন পরাধীন, ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, লবণ সত্যাগ্রহ 1905 সালেতে তখন বঙ্গভঙ্গ আন্দোলন, এই যে ভারতবর্ষের পরাধীন দেশ, ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, তখন তার সক্রিয় সমর্থন ছিল। এবং ইংরেজরা হয়তো তাকে সরাসরি জেলবন্দি করেননি, কিন্তু ইংরেজরা সবসময় কি সন্দেহ করত যে এই একটা সায়েন্টিস্ট, বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞানী ছদ্মবেশে তিনি কিন্তু প্রকৃত অর্থে একজন বিপ্লবী, তার মধ্যে বৈপ্লবিক চেতনা ছিল, দেশমাতৃ তাকে স্বাধীন করে করত। সেই জন্য এই ধরনের যে এক মনীষী, আমরা বিশেষ করে বলছি বাঙালি মনীষী, ভারতীয় মনীষী শুধু কথা নয়, বাঙালি মনীষী, যিনি বাংলার আমাদের শিল্পকে, বেঙ্গল ক্যাপিটালসের বাংলার ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষাকে তিনি অনুপ্রাণিত করেছেন, তিনি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। কিন্তু ওই একটা কথা আগেই বললাম যে আমাদের দুর্ভাগ্য যে বর্তমান প্রজন্মের অনেক শিক্ষিত ব্যক্তি, তাকে যদি এই ছবিটা দেখিয়ে বলা হয় এই ছবিটি কার বা একটা সামান্য কোথাও তার সম্পর্কে কিছু বলো, আমরা অনেকেই কিন্তু জানি না। এখন সেই জন্য ওই সারা বছরের জন্মদিন কি কোনো একটা ব্যক্তির প্রয়াণ দিবসে শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি দেওয়া নয়, তার যে আসল যেটা বক্তব্য বা তার যে আসল উদ্দেশ্য আদর্শ, সেটা যদি আমরা সাধারণত প্রচার করতে পারি, বিশেষ করে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদেরকে যদি আমরা এই বিজ্ঞানের চেতনাতে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সম্ভব। কিন্তু তাই এটা খুব গুরুত্ব যে সরকারের একটা প্রচন্ড উদাসীনতা, কেন্দ্র সরকার, এই রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে বেসিক সায়েন্সের ক্ষেত্রে সরকার যে অনুদান, সেই অনুদানটা সংকুচিত হতে একটা চূড়ান্ত অবক্ষয়ের পর্যায়ে পৌঁছে গেছে। কারণ বিজ্ঞানের বিকাশের সাথে সাথে মানুষের মধ্যে যুক্তি, মানুষের মধ্যে প্রশ্ন করার অভ্যাস গড়ে ওঠে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, মানুষ নিজের উপরে বিশ্বাস করে, যুক্তির উপরে বিশ্বাস করে, সে কুসংস্কার বা গুজব থেকে মুক্ত হতে চায়। এটাকে শাসক শ্রেণী যুগে যুগে ভয় পেয়ে এসেছে এবং যে কারণে বিজ্ঞানকে কারাগারে ঢুকিয়ে দিয়ে, বিজ্ঞানকে অন্ধকারে ঢুকিয়ে দিয়ে ধর্মের প্রচার এবং গোটা দেশকে ধর্মীয় উন্মাদনাতে ঘুরে ফেলার যে চক্রান্ত সারা ভারতবর্ষব্যাপী চলছে, তার বিরুদ্ধে
জ্বলন্ত প্রতিবাদী হিসাবে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে স্মরণ করব। আমরা আজকের দিনেতে আরও একবার আমাদের শহরের তরফ থেকে আসানসোল বিজ্ঞান মঞ্চের যে শাখা, সেই শাখার তরফ থেকে সুন্দরভাবে শ্রদ্ধা জানাই এবং আদর্শ যাতে আরও এগিয়ে আমরা নিয়ে যেতে পারি, আমরা সেই প্রার্থনায় তার কাছে করি। এটা আমাদের দায়িত্ব। ধন্যবাদ জানাই সবাইকে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ।